এক্সকিউজ মি, এই মেয়ে উঠছে না কেন ভাই? এত সুন্দর মেয়ে, এত দামি জামা কাপড় পরে, অনেক ধনী পরিবারের মেয়ে হবে না হয়তো, আর কি শ্বাস তো এখনো চলছে, নার্ভসও চলছে, দুর্গন্ধও ছড়াচ্ছে। ভগবান কসম, কত মদ খেছে এটা। আর কেউ যদি একে এরকম অবস্থায় আমার সঙ্গে দেখে ফেলে তাহলে তো আমি একদম বিপদে পড়ে যাব। কিন্তু একে এমন অবস্থায় ছেড়ে যাওয়া যায় না ভাই, কি করি? না না, আমার মনও সম্মতি দিচ্ছে না। একটা একা সুন্দর মেয়েকে এমন নির্জন রাতে একা ফেলে যাওয়া যশপালের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই সে ঠিক করল মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যাবে। এই রাতই ছিল যশপালের জীবনের এক মোড় ঘোরানো রাত। কিভাবে? আসুন দেখি। না ভাই, এ তো এক সুন্দর মেয়ে। কি করি? জ্যাকেট খুলে দেব নাকি? জ্যাকেট খুলে দিয়ে যশ ওই মেয়েটিকে ওর বিছানায় শুইয়ে দিল। মেয়েটির বয়স হবে 21-22। তার পোশাকের দাম যশের 6 মাসের উপার্জনের চেয়েও বেশি। ওই মেয়েটার দামি পোশাক, দামি সুগন্ধি, পুরো ঘরটা যেন অন্যরকম গন্ধে ভরে গেছে। এত বড় লোকের মেয়েদের কি মজা আছে কে জানে। মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতে যশ ভেবেছিল এত বড় ঘরের মেয়েরা এমন অবস্থায় বাইরে পড়ে থাকে কেন। তবুও যশ কোনো খারাপ ভাবনা না এনে শুধু মানুষ হিসেবে সাহায্য করল। আমারও জামা ভিজে গেছে, আমিও চেঞ্জ করি। এই রাতে হয়ে উঠল তার জীবনের টার্নিং পয়েন্ট। ঘর ভরে গেল সুগন্ধে, আর এক অদ্ভুত অজানা গল্পের শুরু হলো সেদিন। একে বাড়িতে কিভাবে পাঠাবো? না ফোন আছে, না কোনো আইডি। আর মদ এত খেয়ে গেছে যে পরের 10 ঘন্টা উঠবে না। এর জামাও ভিজে গেছে। যদি না বদলানো হয় তবে অসুস্থ হওয়া স্বাভাবিক। প্রভু, একটি ধর্ম সংকটে ফেলেছেন। বন্ধু, তুমি এর জামা কিভাবে বদলাবে? কিন্তু বদলাতে তো হবে। হতে পারতো না, সকালে পর্যন্ত প্রাণই বের হয়ে যাবে। হাসপাতালে নিয়ে যেতে হবে। ইজ্জত তো তখনই থাকবে যখন প্রাণ থাকবে। যশ ভয় পেয়েছিল যে কেউ তাকে সেই মেয়ের জামা বদলাতে দেখে ফেলবে, কারণ কেউ যদি দেখে ফেলে তবে যশ এতটা বদনাম হবে যে তাকে নিজের চায়ের দোকান বন্ধ করে গ্রামে যেতে হতে পারে। হে ভগবান, আমার মনে হচ্ছে আমি বাজে ফেঁসে গেছি। কার্ডে এমন কি দেখলো যে ও এত বাজেভাবে ভয় পেয়ে গেল? রাত 2:30-এ কে এসেছে? দরজায় কড়া শব্দে যশের চাপ বাড়তে লাগলো। তার ভয় ছিল যে কেউ যদি তাকে অপরিচিত মেয়ের সঙ্গে দেখে নিত তাহলেই বড় ঝামেলা হয়ে যাবে। যশপাল স্যার। শ্রুতি রাতের 2:30 বাজে কি করছে? যদি ভুল করেও জানতে পারে আমার সঙ্গে এখন একটা অচেনা মেয়ে আছে, হে ভগবান, ইজ্জতের 12টা বেজে যাবে। ঘুমিয়ে পড়লেন নাকি স্যার? বাইরে দাঁড়ানো মেয়েটি তার প্রতিবেশী এবং ভালো বন্ধুও ছিল। কি হয়েছে? জামা চেঞ্জ করছিলাম ভিতরে, ঠিক আছে তো? তুমি 2:30 বাজে রাতের? না না স্যার, সব ঠিক আছে। আমি দেখছিলাম আপনি বাড়ি ফিরেছেন নাকি। আজ আবহাওয়া খারাপ তো, তাই জন্য। তোমার পড়াশোনা ঠিক চলছে তো নাকি? তোমার ফিস নিয়ে যে ঝামেলা চলছিল ওগুলো ঠিক হয়ে গেছে নাকি হয়নি? না, ফিজ নিয়ে তো কোনো কথা হয়নি। ও আচ্ছা, কোনো ব্যাপার নেই। চলো চলো কিউটি, কিউটি ঘরে যাও। আপনিও না স্যার ইন্টারনেট থেকে নতুন নতুন কথা শুনে যা খুশি বলেন।
ঝামেলা হয়ে এসেছো আমার জীবনে। এত দামি দামি ডিজাইনার জামা খুলবো কিভাবে কিছুই বুঝতে পারছি না। ভগবান, কিছু বলো। ম্যাডাম, হ্যালো। যশ এখন তার কাপড় বদলাতে আরও ভয় পাচ্ছিল, কিন্তু অন্যদিকে ঠান্ডার কারণে সে কাশি শুরু করেছিল। যশ তারপর নিজের রুমে আলো কমিয়ে চোখ বন্ধ করে কষ্ট করে তার জামা বদলালো। এই মেয়েটা যখন সকালে উঠবে এবং দেখবে কোনো অচেনা ছেলে আছে, তখন তো 12টা বাজিয়ে দেবে। ভগবান সব জানেন, আমি সব ভালো মনে করেছি, তাই তিনি আমার ওপর কোনো বিপদ আসতে দেবেন না। আমার বিশ্বাস আছে, হতে পারে এই ভালো কাজের জন্য ম্যাডাম আমাকে উপহার দেবেন। উপহারের বদলে উনি হয়তো আমার সঙ্গে বিয়েও করে নিতে পারেন। এক নজরেই ও বুঝে ফেলল যে ওই কার্ড কোনো সাধারণ কার্ড না। ও ইন্টারনেট থেকে কোথাও পড়েছিল যে এমন কার্ড সাধারণত তাদের কাছেই থাকে যাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 কোটি টাকার বেশি ব্যালেন্স রাখতে পারে। কিয়ারা আগরওয়াল। কার্ডের নাম পড়তে যশ বুঝে ফেলল যে ওই মেয়েকে। মুম্বাইয়ের টপ কোম্পানির মধ্যে এক ছিল আগরওয়াল গ্রুপ, আর এই মেয়ে ওই গ্রুপের পরিবার থেকে এসেছে। হে ভগবান, আমার কি হবে? এই ম্যাডামের সামনে তো আমি পোকা মাকড়ও না ভাই, আর স্বপ্ন দেখছি বিয়ের। যশ বারবার আশেপাশে ফিরছিল, কিন্তু ঘুম আসছিল না। যশ বুঝতে পারছিল না যে ও কিয়ারাকে পছন্দ করতে শুরু করেছে। সকালে ওর যখন ঘুম ভাঙল, তখন কিয়ারা ওর কাছে শুইয়ে থাকতে দেখল। মেয়েটির হাত ওর বুকের উপরে ছিল। ও আস্তে আস্তে হাত ছড়ালো। আসলে আজ পর্যন্ত কোনো মেয়ে এত কাছে আসেনি। বাহ, স্বর্গের মতো রাখছে। আরে বাবা, 10টা বাজে গেছে, আজকের বিক্রি বাটা সব জ্বলে। কিয়ারার আওয়াজ শুনে যশের মুখ লাল হয়ে গেল। সে দেখতে পেল কিয়ারার মুখের অভিব্যক্তি এবং বুঝে গেল কিয়ারা তাকে ভুল বুঝেছে। যেমনটা আপনি ভাবছেন তেমন কিছুই হয়নি, বুঝেছেন আপনি? আপনি আপনি কে? আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? আপনি শান্ত হন, আমি বলছি যে আমি কে, সব বলছি। আরে শান্ত হো ম্যাডাম, শান্ত। আপনি জানেন রাতে আপনি কতটা ড্রিঙ্ক করেছিলেন? রাতে আপনি সমুদ্রের ধারে পড়েছিলেন। আপনি নিজেও জানেন কতটা ড্রিঙ্ক করেছিলেন আপনি। ঝড়, বৃষ্টি, হাওয়া আপনাকে নড়াতে পারেনি। আপনার তো ঈশ্বরকে ধন্যবাদ বলা উচিত যে আমাকে তার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। কৃতজ্ঞতা করো যে আমি আপনাকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে আনতে পারলাম, নাহলে ঈশ্বরই জানে তোমার সঙ্গে কি হতো। তুমি বুঝতে পেরেছো কি হচ্ছে? হ্যাঁ সমুদ্র? আরে হ্যাঁ, বাথরুম এদিকে। ওদিকে কোথায় যাচ্ছেন? বাথরুমে এদিকে চলে যাবেন নাকি? জুতো তো নিয়ে যান। মেয়েটি কিছু না বলে কাঁদতে কাঁদতে ইয়াসের রুম থেকে বেরিয়ে গিয়েছিল, যা দেখে ইয়াসেরও খারাপ লাগলো। আজকালকার মেয়ে, বড় বাড়ির মেয়েরা ধন্যবাদ বলতেও জানে না। থ্যাংক ইউ বাদ দাও। যেন আগরওয়াল সাহেবের মেয়ে আমার ওপর মামলা না করে দেয়। খেয়া পিয়া কিছু নেই, গ্লাস টোরা 12 আনা।
এখন সন্ধ্যার দিক হয়ে এলো এবং ইয়াশপালের দোকানেও ভিড় জমতে শুরু করলো। তার হাতে বর্তমানে লোকেদের চায়ের কাপ দেওয়ার কাজ চলছে, কিন্তু মনে এখনো গত রাত আর আজকের সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো উধাও হচ্ছে না। अरे नहीं। আরে যশপাল স্যার, দেখুন না 500 টাকার নোট, খুচরো পয়সাও নেই, অনলাইন কাজও করছে না। যশপাল কিছুই উত্তর দিল না। যশপালের হাত শুধু চায়ের পাত্রেই ঘুরছে, কিন্তু মনে অন্য কোথাও। যশপাল স্যার, যশপাল স্যার, কোথায় মন আপনার? বলো বলো, এখানেই মন আমার। 10 টাকার চিপস এবং 500 টাকার নোট দিয়েছে, খুচরো নেই। খুচরো নেই তো ছেড়ে দাও না কেন? এত চিন্তা কেন করছো? ধন্যবাদ। ইয়াশপাল স্যার, তোমার কি হয়েছে? আজকাল খুব অন্যমনস্ক দেখায় তোমাকে। ঠিকই তো আছে, সব ঠিক আছে। হ্যাঁ, তোমাকে কিছু বলার ছিল। তোমার পরীক্ষা আসছে না? পড়াশোনায় মন দাও। এখানে আসার দরকার কি? তুমি যাও আর কাল থেকে এখানে এসে কাজ করো না, যতক্ষণ পরীক্ষা শেষ না হয় ততক্ষণ। স্যার, আমি ম্যানেজ করে নেব, কোনো সমস্যা নেই। আরে আমি বললাম না, তুমি যাও, নিজের ভবিষ্যতের দিকে খেয়াল রেখো, পড়াশোনা করো, আমি এখানে সব সামলে নেব। যশপাল বুঝতে পারছিল যে শ্রুতির পরীক্ষা সামনেই ছিল এবং ওকে তার পড়াশোনায় সময় দিতে হতো। আর এই সময় আরও কাস্টমার এলো এবং তারা দুজন নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ল। 5-6 জন স্বাস্থ্যবান লোক একসাথে চৌমাথায় ঢুকে পড়ল। এরা সবাই এই এলাকার দোকানদারদের থেকে হপ্তা আদায় করছিল। ফাইজান, হপ্তা দিতে ভুলে গেছিস তুই? মার খেতে ইচ্ছে করছে তোর? জানোয়ার সব আবার তামাশা করতে চলে এলো। না না ভাই, আমি মিথ্যা কেন বলবো? কিন্তু আমার পকেট এখনো ফাঁকা, আমি দেব না। পরের বার পুরো টাকা দেব, প্রমিস। কি রে, আমাকে বোকা ভেবেছো নাকি? আমি আমার পয়সা চাই, এখনই চাই, নইলে তোর এই ঠেলা আমি ভেঙে দেব, বুঝলি? আমি ব্যবস্থা করছি কিছু। ওই ভাঙ। কবে থেকে বলছিস করব করব, কবে করবি? অনেকবার বেড়েছে এদের। যশপাল স্যার, যশপাল স্যার। আমি ঠিক আছি, যাও বাড়ি যাও। না স্যার, আমি আপনাকে এমন অবস্থায় রেখে যেতে পারি না। আমি বললাম না আমি ঠিক আছি, যাও বাড়ি, আমি এখানে সামলিয়ে নেব। তুই কি নিজের জায়গা ভুলে গেছিস? তুই নিজেরকে কি মনে করিস? তোর দোকান ভাঙতে হবে মনে হচ্ছে। ভালো কথায় বলছি, এখান থেকে ভালোই ভালোই চলে যাও। তুই এখানে হফতা নিতে এসেছিস? হফতা তোল আর চলে যা। আইন হাতে নেওয়া হচ্ছে, সংগ্রাম। তুই অনেক নিয়ম কায়দা বানাচ্ছিস, তাহলে শোন আমার কথা আর নিজের কানে ঢুকিয়ে রাখ এই কথাটা। এখানে আইন বানাইও আমি এবং ভাঙাও আমি করেই। আর শুনে রাখ সবাই, কান খুলে, আজ থেকে অন্য আইন হবে। এখন থেকে সবাই দ্বিগুণ হাফতা দেবে, বুঝলে কি? দেখতে পাচ্ছি তোর অনেক বার বেড়েছে। ওই শ্রুতি, শ্রুতি এখান থেকে পালা, শ্রুতি এখান থেকে পালাও। দৌড়াও, এখান থেকে চলে যাও। সংগ্রাম, আমি বলছি ওকে ছেড়ে দে।
না হলে চৌপাটিতে তোর একটা সিঙ্গেল পিসও পাওয়া যাবে না, বুঝলি? ছেড়ে দেব, নে, ছেড়ে দিলাম। তুই আমাকে একটুকু টুকরো করে পাঠাবি, আমাকে সংগ্রামকে একটুকু টুকরো করে পাঠাবি তুই। সংগ্রাম, সংগ্রাম, আমি হাত জোড় করছি, আমি ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি। আরে মামু, লোকরা এসে গেছে। এই থামো, কেউ নিজের জায়গা থেকে নড়বে না। সাহেব, সাহেব, আমি নিজেই আপনাকে ফোন করেছিলাম সাহেব। এটা সংগ্রাম, আমাদের এরিয়ার গুন্ডা, আমাদের কাছে হপ্তা চাইতে এসেছিল সাহেব। হ্যাঁ স্যার, স্যার এই নোংরা লোকটা আমাকে খারাপ ব্যবহার করছিল। ইন্সপেক্টর, এটা আমাদের ব্যাপার, তুই হস্তক্ষেপ করিস না। চল। তুই কি পুলিশকে হুমকি দিবি? এই ইন্সপেক্টর, তুই জানিস না, জানিস তো যে আমি কার লোক? তুই সাসপেন্ড হতে চাস? আমি জানি তুই 2 কৌড়ির নেটার, 2 কৌড়ির কুকুর, কিন্তু এখন ইলেকশন আছে বেটা, এখন তো তোর বাবা ও তোরকে বাঁচানোর জন্য আসবে না। এই নিয়ে যা একে। এটা ভুল করছিস তুই, অনেক বড় ভুল করছিস, দেখব তো তোর কি হয়। অভিযোগকে দিয়েছিল। সাহেব, সাহেব, আমি ফোন করেছিলাম। তাহলে তোমাদেরকেও পুলিশ স্টেশনে আসতে হবে ফাইয়ার লিখাতে। আর একে কে মারলো? এ সংগ্রামের লোক আমাকে মারতে আসছিল। ও আর যশপাল স্যার একে মেরে আমাকে বাঁচালেন। কি রে, তোর এত মারামারি করার শখ? ওকেও গাড়িতে ঢোকাও। না স্যার, উনি তো কেবলই আমার জীবন বাঁচানোর জন্য সব করেছে, ওনাকে অ্যারেস্ট করবেন না স্যার। শ্রুতি, চিন্তা করো না, আমরা কিছু করিনি, তাই আমাদের সঙ্গে কিছু হবে না। আর এর জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসো। ঠিক আছে, কি করতে হবে আমি দেখছি। গুড ইভিনিং ইন্সপেক্টর, আমি মিস্টার সংগ্রামের লয়ার এবং এদের বেল করিয়ে আনতে এসেছি। সরাসরি বলো না যে তুমি মিনিস্টারের কাছে থেকে এসেছো, এখন যেটা আপনি মনে করেন। যাই হোক, এই হলো ওদের সবার ডকুমেন্ট, আপনি একবার চেক করে নিন আর আমার ক্লায়েন্টদের এখানে ছেড়ে দিন। আমি কি বলি, সিস্টেমই খারাপ শালা। নাও নাও। এই বিনোদ, সংগ্রাম আর তার লোকটাকে ছেড়ে দাও। ওকে স্যার। ইন্সপেক্টর সাহেব, এটা সব কি? ম্যাডাম, এটা সিস্টেম, আপনি কি করতে পারবেন? যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আপনারাও বাড়ি চলে যান। ইন্সপেক্টর সাহেব, কিন্তু আপনি যশপাল স্যারকে ছেড়ে দিন, তিনি কেবল আমার সাহায্য করছিলেন। দেখুন ম্যাডাম, যে গুন্ডেটা ওকে মারছিল সে এখনো হাসপাতালে পড়ে আছে। যদি ওর বিরুদ্ধে কোনো অভিযোগ না হয় আমরা তাকে রিলিজও করে দেব। চিন্তা করো না, বাড়ি যাও। তোমাকে এসব ব্যাপারে পড়ার দরকার নেই, পড়ালেখায় মনোযোগ দাও। আর নাও চাবি, এটা দোকানের চাবি, টাকার দরকার হলে নিয়ে নাও এবং এখন এখান থেকে চলে যাও। যশপাল, টেনশন না নে, হ্যাঁ আমি কিছু করে দেখাবো, জোগাড় করে তোকে ছড়িয়ে দেব। এখন যা হবে তা ভাগ্যই করবে। আমাদের চোখের সামনেই তাদের বেল করিয়ে নিয়ে চলে গেল সব ছেলেরা। এখন দেখো, কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টরের টেবিলের ওপর 6-7টা মিষ্টির ডাব্বা পড়ে যাবে, মজা লাগবে। আর আমাদের কি, আমরা তো জেলে পুরনো লুটি খাওয়ার অভ্যস্ত হয়ে যাব। আরে যশপাল, তুই আমার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলছিস। আমি বলেছি আমি তোর জন্য কিছু করব। হ্যাঁ চল বন্ধু, দেখা হলো। তোর নাম কি ছিল? আমার নাম যশপাল সাহেব। যশপাল কোথা থেকে? যেখান থেকেই হোক, কি ফারাক পড়ছে? এখন তো আমি মুম্বাই থেকেই। কি মজা পেয়েছিস রে?
চুপচাপ হফতা দিলে মামলা শেষ হয়ে যেত, কিন্তু না, এখন জানি না সে আর তার মিনিস্টার তোর বিরুদ্ধে কি কি কেস লাগাবে। এমন কিভাবে কেস লাগাবে সাহেব? অন্ধের নগরী নাকি? আমি আত্মরক্ষায় মেরেছি, ওদের কেবলই এভাবে মার দেওয়া হয়নি। আমি কি তোর দিকে করুণা করব না নাকি বুঝতে পারছি না। তুই একটা সাধারণ চায়ের দোকানদার, তোর ধরন দেখ, ওই গুন্ডার ধরন দেখ। আমি তো আগেই বুঝে গিয়েছিলাম ইন্সপেক্টর সাহেব, কিন্তু আপনি নিজের মুখে বললে কনফার্মেশন মিলে গেল। যাই হোক, তোমারও চাকরির প্রশ্ন আছে, বুঝতে পারছি আমি। কি বললি রে তুই? বেশি চতুর হওয়ার চেষ্টা করছিস? এখানে তোর 10 বছরের টিকিট কাটা, বুঝলি? ইন্সপেক্টর কামলে। জয় হিন্দ স্যার। স্যার, এই মুহূর্তে এখানে? যশপাল কোথায়? স্যার, আপনি এই টপুরির কথা বলছেন? এই যশপাল চৌপাটির চায়ের দোকানের লোকটা। হ্যাঁ স্যার, এই মিনিস্টারের লোকদের সাথে ঝগড়া করেছে এবং তার সাথীদেরকেও অনেক মারেছে। কি করব, মামলা শুরু করি এবং যদি কোনো তথ্য বের করতে হয় তবে ভিতরে গিয়ে ট্রিটমেন্ট দিতে তোমার পারি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? তাকে দ্রুত রিলিজ করো। আমি তো বলেছি রাইট নাও কামলে, ওপরে থেকে অর্ডার আছে। ইন্সপেক্টর কামলি শক হয়ে গেল। নিজে পুলিশ কমিশনার যশকে বাঁচাতে কেন এলেন? সত্যি কি ও কোনো সাধারণ চাওয়ালা, নাকি ওর কোনো লুকোনো পরিচয় ছিল? পুরো গল্পটি জানতে এখনই পকেট এফএম অ্যাপটি ডাউনলোড করুন, লিঙ্কটি রয়েছে বর্ণনায়।